মোহাম্মদ সফিউল্লাহ এই প্রথম কিনা জানি না, কিন্তু আমার চোখে একদম স্পষ্টভাবে ধরা পড়ছে, আমি প্রথম কিনা জানি না মানে আপনারা বলতে পারবেন সেটা, আমার চোখে অন্তত স্পষ্টভাবে ধরা পড়ছে সাম্প্রতিক কালের মধ্যে সব থেকে স্পষ্টভাবে, দিনের আলোর মতো স্পষ্টভাবে সরাসরি মার্কিন চক্রান্তে মদত জোগাতে আপনারা নেমে পড়েছেন। আপাতত বাংলাদেশে গিয়ে করতে পারছেন না, কলকাতা থেকে কাজ করছেন। আপনাদের কি মার্কিন ডোনেশন আসে আজকাল মোহাম্মদ সফিউল্লাহ? দেখো অনির্বাণদা, তো তোমার নিজস্ব অ্যানালাইসিস আছে, আমি প্রতিবেদনও তোমার দেখছিলাম। প্রথম কথা হচ্ছে, একটা ছাত্র আন্দোলন একজন কর্মী হিসাবে প্রথম আমি মনে করি, আমার সংগঠন মনে করে যে বাংলাদেশে যে ছাত্র আন্দোলনটা যেটা শুরু হয়েছিল এই কোটা বিরোধী নয়, কোটা সংস্কারকে কেন্দ্র করে, এবং তার ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এবং খুব সচেতন ভাবে সেখানকার যারা জামাত থেকে শুরু করে যে সমস্ত মৌলবাদী শক্তি আছে, তাদের যারা ছাত্র শাখা আছে, তাদেরকে সেই সমন্বয় কমিটি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল এবং এই আন্দোলনটাকে সেভাবেই সংগঠিত করা হচ্ছিল। এবং পৃথিবীর ইতিহাসে যে কোনো সংগঠিত ছাত্র আন্দোলন এবং সেই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যখন পুলিশের রাবার বুলেট, পুলিশের গুলি, পুলিশের বন্দুক যখন তার দিকে তীর করবে, একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেই সেই আন্দোলনের সমর্থন এবং এই বর্বরতা, নাক্কারজনক যে হামলা, সেই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো, এটা নৈতিক দায়বদ্ধ, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। দুই নম্বর, মোহাম্মদ সাইফুল্লাহ, একটা ছোট্ট প্রশ্ন, এই প্রশ্নটা শুভজিৎকেও করেছি, আপনাকেও করছি। বলছি, তাহলে তিয়েনানমেন স্কোয়ারে ছাত্রদের আন্দোলনে চীনের পুলিশ এবং মিলিটারির ট্যাঙ্ক চালিয়ে নিয়ে যাওয়া একই রকম ভাবে নিন্দাযোগ্য তো? একদম 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 অনির্বাণদা, তুমি দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছো এবং বাংলা ছাত্র আন্দোলনের ইতিহাস নিয়ে চর্চা করো। আমার যে ছাত্র সংগঠন, তার যে পূর্বসূরীরা সেই সময় দাঁড়িয়ে পিএসইউ এর তৎকালীন নেতৃত্বরা কি বলেছিল তিয়েনমেন স্কয়ার নিয়ে, আবার ভিয়েতনাম নিয়ে কলকাতার রাস্তায় যে মিছিল করেছিল, সেই ইতিহাসকে তুমি নিশ্চয়ই ভুলে যেতে পারো না। এটা পিএসইউ এর তৎকালীন স্ট্যান্ড ছিল, আজকের দিনের স্ট্যান্ড। আমি যে কথাটা বলতে চাইছি, যে কথাটা হচ্ছে যে আজকে এটা ঠিক অস্বীকার করবার কোনো জায়গা নেই। বাংলাদেশের বুকে দাঁড়িয়ে যে ছাত্র আন্দোলনটাকে ছাত্র আন্দোলনের জায়গায় সীমাবদ্ধ নেই, অন্য একটা রূপ নেওয়ার চেষ্টা করছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এক শ্রেণীর মৌলবাদী শক্তি ঘোলা জলে মাছ ধরতে চেষ্টা করছে। শুধু মৌলবাদী শক্তি সাইফুল্লাহ, আপনি বলবেন, আমি বলতে যথেষ্ট সুযোগ দেবো। সাইফুল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার কথা ইনকমপ্লিট থাকবেন, আপনি বলবেন। আপনি আমাকে শুধু একটা কথার উত্তর দিন তো আগে, আপনারা মার্কিন সাম্রাজ্যবাদের অস্তিত্ব আজকের দিনে আর স্বীকার করেন না? আপনারাই বলতেন, বুক ফুলিয়ে গর্ব করে বারবার বলতেন মার্কিন সাম্রাজ্যবাদ, ওটা আজকে আছে আর না নেই? আমি এই জায়গাটাই বলতে চাইছি যে আজকে যদি বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের খোলা জলে যদি কেউ মাছ ধরবার চেষ্টা করে, তার দায় কি ভারত তৎকালে এখন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার কি দায় নেই? বঙ্গবন্ধুর কন্যার কি সেই দায় নেই যে ছাত্রদের সঙ্গে আলোচনায় বসে কথা না বলে তার দিকে রবার বুলেট তার দিকে তাকিয়ে দেওয়া যায়? আসলে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। মোহাম্মদ সফিউল্লাহ কথা বলতে চাইছে কে? কোন শাসকই কোনোদিন শিক্ষা দেয়। মোহাম্মদ সফিউল্লাহ, আপনি যে সব শাসককে এক সারিতে বসাচ্ছেন আমার ভালো লাগছে। বলতেন অবশ্য, মানে এখনো বলেন নিশ্চয়ই আজিজুল হক, কোনো সরকারই পবিত্র হয় না, বামফ্রন্টও নয়, পবিত্রও নয়, মানে পবিত্র সরকারের কথা বলতেন। আমি সে কথাই যাচ্ছি না, আমি বলছি সব সরকারকে আপনারা এক নেতৃত্বে বসালেন, শেখ হাসিনাকেও বসালেন, খুব ভালো। আমার একটা ছোট্ট প্রশ্ন, এই কদিন আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যে ইউক্রেনে যে মার্কিন সাম্রাজ্যবাদের প্রবল উপস্থিতি আপনারা দেখতে পেয়েছেন, ওটা আছে না মারা গেছে? একটু বলে দিন, মানে সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন সাম্রাজ্যবাদ হাত প্রসারিত করতে চায় কি চায় না? বামপন্থীদের যুদ্ধের জায়গাতে একমাত্র স্ট্যান্ড যুদ্ধ নয়, শান্তি চায়, এই স্ট্যান্ড বামপন্থীদের স্ট্যান্ড। এবং খুব ভালো মার্কিন সাম্রাজ্যবাদটা আছে না মারা গেছে? সফিউল্লাহ, মার্কিন সাম্রাজ্যবাদটা আছে না মারা গেছে? আছে না মারা, বেঁচে আছে না মরে গেছে? মার্কিন সাম্রাজ্যবাদের যারা দালাল গোটা পৃথিবী জুড়ে, তারা আজও বিদ্যমান এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আওয়াজও আজও বিদ্যমান। সফিউল্লাহ, মার্কিন সাম্রাজ্যবাদীদের প্রত্যক্ষ মদতে বাংলাদেশে এই গন্ডগোলটা হচ্ছে, এই হিংসাটা হচ্ছে। আমি উল্লেখ করবার জন্য আপনাকে এক্ষুনি লিঙ্ক পাঠিয়ে দিতে পারি। সানডে গার্ডিয়ান শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার, নির্বাচন চলাকালীন এক সাদা চামড়ার ব্যক্তি তার সঙ্গে দেখা করেন, সেদিন নামটা বলেননি, দেখা করেন, বাংলাদেশের নানা বাণিজ্যিক এবং অভ্যন্তরীণ প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে তার সাথে কথা বলেন।
সেন্ট মার্টিন দ্বীপে নির্দিষ্টভাবে তাদের ইন্টারেস্টের কথা জানান। নির্বাচনের পর জিজ্ঞাসা করা হয়েছিল, শেখ হাসিনা বলেন মার্কিন রাষ্ট্রদূত, সফিউল্লাহ একটু শুনুন, বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের শেষ নির্বাচনে বাংলাদেশের সরকারকে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। মোহাম্মদ সফিউল্লাহ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি এই জায়গাটায় দাঁড়িয়ে থেকে অনির্বাণ, আমি তোমার কথার সঙ্গে একমত হয়ে তোমাকে বলছি, যদি মাননীয়া শেখ হাসিনা মনে করেন যে মার্কিন সাম্রাজ্যবাদের মদতেই সেখানে মৌলবাদী গোষ্ঠীদের উত্থান হচ্ছে, তাহলে সবার আগে মাননীয়া শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব ছিল, আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্রদেরকে ডেকে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে শেখ হাসিনার বাড়তি দায়িত্ব ছিল যে তোমাদের বক্তব্যটা কি, বক্তব্যটা শোনা। তা আমি তো মনে করব যারা এবং সেই দেশের প্রধানমন্ত্রী যখন তিনিও মনে করছেন যে ছাত্রদের সঙ্গে কথা বলবার প্রয়োজন নেই, আর সেই আন্দোলনকে বারবার মার্কিন সাম্রাজ্যবাদ বা অন্যান্য শক্তি খুঁজে চেষ্টা করছেন, এবং এভাবে পৃথিবীর ইতিহাসে এদেশের বুকেও নরেন্দ্র মোদী কৃষক আন্দোলনেও বিদেশি শক্তির সাহায্য খুঁজে পেয়েছিল। আমি এদেশের বুকের কথা আসবো, এদেশে আপনাদের বৃহত্তর ষড়যন্ত্রের কথা আসবো, মোহাম্মদ সফিউল্লাহ বলার সুযোগ পাবেন। গতকাল আমরা বাংলাদেশের দূতাবাসের সামনে আপনাদের বাম ছাত্র নেতাদের, ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ দেখেছি। জেনে গেছিলেন না জেনে এই সিঁদুরে মেঘটা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন? গতকালকে যেই প্রোগ্রামটার কথা বা বিক্ষোভ কর্মসূচির কথা আপনি বলছেন, সেটা যে কেবল বামপন্থী ছাত্র সংগঠনরা ডেকেছিল এমনটা নয়। আমাদের রাজ্যের বিভিন্ন ধরনের সাধারণ ছাত্রছাত্রীরা যারা এই ঘটনার নিন্দা করেছে, মানে নিন্দা মানে এই যে পুলিশের যে নির্মম অত্যাচার সাধারণ ছাত্রছাত্রীদের উপর, এর বিরুদ্ধে যারা ছিল তারা সকলে গেছিল। কিন্তু যেহেতু আপনি এই আলোচনাটা শুরু করেছেন এই অ্যাঙ্গেলে, কিন্তু এবং আপনি প্রতিবেদনে দেখিয়েছেন, অনেক কিছুই তুলেছেন, আমি এখানে আপনার এই কথাগুলো থেকে বলতে চাই। দেখুন, একটা সাধারণ ছাত্রদের আন্দোলন, যে আন্দোলনের দাবি ছিল যে 30% যে মুক্তিযোদ্ধাদের যে উত্তরাধিকার বলে যে পাওয়া যে কোটা, সেই কোটার রিফরমেশনের জন্য, তুলে দেওয়ার জন্য নয়, এই আন্দোলন ছিল। কিন্তু ঠিকই যে নিঃসন্দেহে যেহেতু একটা মাস মুভমেন্ট এবং এই মুভমেন্টে নির্দিষ্ট একটা রাজনৈতিক শক্তি বা একটা ছাত্র সংগঠনের সঙ্গে ইনভলভ নয়, এখানে একাধিক সাধারণ ছাত্র সংগঠন, সাধারণ ছাত্রছাত্রীরা ইনভলভ আছে এবং বহু অংশের অভিভাবক এমনি মানুষরা রয়েছেন। তাই জন্য স্বাভাবিকভাবে এই আন্দোলন কোনোদিন যে একভাবে নিয়ন্ত্রিত হবে এটা সব বলাটা ভুল হবে। বাকি ছাত্রছাত্রীদের কথা ছেড়ে দিচ্ছি, বামপন্থী ছাত্র সংগঠনগুলো কবে থেকে মানুষকে অনুসরণ করা শুরু করলো? মানে যদি করে থাকে খুব ভালো কথা, খুব ভালো কথা। আমি দুটো উদাহরণ দেবো, আমাকে একটু সাবস্টেন্সিয়েট করে বুঝিয়ে দেবেন আপনি এবং মোহাম্মদ সফিউল্লাহ। কেরালায় বিমোচন সংঘম নামে একটা আন্দোলনের কথা জানেন নিশ্চয়ই, জানেন তো শুভজিৎ? এই আন্দোলনে আপনাদের সরকার পড়েছিল, নাম্বুদিপাদের সরকার, 356 ধারা জারি করেছিল কংগ্রেস সরকার এই আন্দোলনের দোহাই পেরে। উদ্দেশ্যটা কী ছিল, দাবিটা কী ছিল? ক্রিশ্চিয়ান মিশনারি স্কুলে তাদের মতো করে সিলেবাস পড়াতে দিতে হবে, যেটা আপনাদের দেশের প্রথম নির্বাচিত কমিউনিস্ট সরকার রাজি হয়নি। ওই প্রথম এবং ওই শেষ, তারপর থেকে আপনারা আত্মসমর্পণ করেছিলেন সব রকমের মৌলবাদের কাছে। এনিওয়েজ, সেই বিমোচন সংগ্রাম আন্দোলনটা শুরু হয়েছিল ছাত্র, শিক্ষক, অধ্যাপক, অভিভাবক এদের দিয়ে, যারা ক্রিশ্চিয়ান মিশনারি স্কুলে পড়াশোনা করতেন অথবা করতে চাইতেন। কি মনে হয়, খুব প্রগতিশীল আন্দোলন? দেখুন, আমি আপনাকে আবারও বললাম, আপনাদের সরকার গেছিল। আচ্ছা বেশ, আপনাদের সব থেকে দুর্বলতা, চিনচিনে ব্যথা যে দেশ দিয়ে সেখানে যাই, তিয়েনানমেন স্কোয়ার ছাত্রদের আন্দোলন ঠিক ছিল না? আমি আপনার কথা, কটা বিক্ষোভ মিছিল করেছিলেন চীনের ছাত্রদের সমর্থনে? বলছি, আমরা তো ছাত্র রাজনীতি করি, যেখানেই ছাত্ররা আক্রান্ত হবে, আমি বলছি যেখানে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে বামপন্থী সরকার থাকতে পারে বা আমাদের কাছাকাছি সরকার থাকতে পারে, কিন্তু আমি ছাত্র সংগঠন করি, ছাত্র রাজনীতি করি, যেখানে ছাত্র আক্রান্ত হবে। আজকে যদি আমার অন্য কোনো সংগঠনের যদি কোনো ছাত্রকে এভাবে নির্বিকারে মারা হয় বা সে যদি আক্রান্ত হয়, আমি তার কথা বলবো। তিয়েনানমেনে কোথায় ছিল আপনাদের? আমি সুজন চক্রবর্তী আজকের আপনাদের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিপিআইএম এর তৎকালীন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, খবরের কাগজে বিবৃতি দিয়েছিলেন। সুজনবাবু আজও আশা করি সরবেন না, তিয়েনানমেন স্কোয়ারে সরকারি বর্বরতাকে, দমন পীড়নকে সরাসরি সমর্থন। আমি আপনাকে বলছি, আমরা কোনোভাবে চাই না যে সাধারণ মানুষ যদি অস্ত্র হাতে নিয়ে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে, তাই তো হচ্ছে। আমি তো সেই কথা আসছি, আপনার আমাকে শেষ করতে দিন অন্তত। সে জায়গায় আমরা সমর্থন করি, আমরা গণতন্ত্রের পক্ষে, কিন্তু আমি বলছি যে রাষ্ট্রেরও তো কিছু নজর থাকা উচিত ছিল। আজকে ধরুন, সাধারণ ছাত্রছাত্রীরা ওখানে আন্দোলন করছিল, শুরুর দিকে তো তাই ছিল, ইট ওয়াজ জেনারেল স্টুডেন্ট মুভমেন্ট। তার পরবর্তীকালে আমরা কি দেখলাম, যে গুলি করে সাধারণ ছাত্রকে খুন করছে। আমরা দেখলাম যে ইউনিভার্সিটির ভেতরে ট্যাঙ্ক ঢুকে যাচ্ছে, ইউনিভার্সিটির ভেতরে পুলিশ আর্মি মার্চ করছে। আপনি এটা সমর্থন করতে পারেন সাধারণ মানুষ হিসেবে? এবার আপনার দ্বিতীয় কথায় আসি, এটা ঠিক যে কিছু লোক ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, এবং তারা নির্দিষ্টভাবে
বাংলাদেশের যে এই মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের যে ৭১-এর যে লড়াইয়ে ভারতবর্ষের আমরা সমস্ত যারা গণতন্ত্রপ্রেমী মানুষ আমরা এর বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলাম, এবং মুজিবুর রহমানের যে লড়াই এর পাশে তৎকালীন সরকার এবং অন্যান্য সাধারণ যারা গণতন্ত্রের পক্ষে তারা দাঁড়িয়েছিল, সেই জায়গা থেকে কিছু লোক যারা নাকি তৎকালীন সময় পাকিস্তানকে সমর্থন করতেন বা তখন আপনাদের নেতার নাম ছিল জ্যোতি বসু, এখন আপনাদের নেতার নাম জ্যোতি মোহাম্মদ বসু- সেলিম। না বলছি জ্যোতি বসু তো তৎকালীন সময় নিশ্চয়ই আপনি আপনার কাছেও খবরে না বললি নেতা বদলেছে বলে নীতি বদলে গেল নাকি? নীতি বদলায়নি তো। আমি তো আবারও বলছি যে যদি কোনো সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি এভাবে সরকারকে ফেলতে চায় এবং একটা সাম্প্রদায়িক আবহাওয়া তৈরি করতে চায়, আমরা এর পক্ষে কোনোদিন নই। আরে যদি কেন নেমে পড়লেন খোঁজলেন বলছি না, তো কোনোদিন আমরা এর পক্ষে নই। তার মানে মৌলবাদের বিরুদ্ধে তার মানে আমরা শুরুতে চিরকাল অন্তত অবস্থান তার মানে নিয়েছি, শুরুতে এখনো অন্তত নিচ্ছি। তার মানে শুরুতে অন্তত যেটা বলেছি সেটা অন্তত আংশিক কোনো আমি সত্যি। আপনাকে বলছি জানতে পারুন না পারুন আমি আন্দোলন আপনাকে হওয়ার বলছি মতো এই যে দুহাত তুলে চলে গেছে। মাননীয়া শেখ হাসিনা, আমাদের যে পার্শ্ববর্তী দেশ, তার একদম শীর্ষে বসে থাকা যিনি নেত্রী এবং শেখ মুজিবুর রহমানের কন্যা, উনি একটা বক্তব্য আমি দেখছিলাম, উনি বলছেন রাজাকার। হ্যাঁ, হয়তো অপব্যাখ্যা অনেক কিছু হয়েছে, কিন্তু এই রাজাকার শব্দ যে উৎপত্তি হলো এবং পরবর্তীকালে কি হলো, সাধারণ ছাত্র আন্দোলন করার সময় তারা কি বলছে, তুমি কে আমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার। এবার এই যে কে বলে স্বৈরাচার, এই পার্টটা কেটে দিয়ে কিছু সাম্প্রদায়িক শক্তি এটাকে প্রচার করছে। আমার মনে হয় যারা এখানে আন্দোলন করছে সকলে নিঃসন্দেহে মৌলবাদের পক্ষে হতে পারে না। আমি একটা পোস্টার দেখছিলাম, এখানে লেখা আছে স্বৈরাচার হবেই শেষ ভারত থেকে বাংলাদেশ, মৌলবাদের হবেই শেষ ভারত থেকে বাংলাদেশ। যেমন স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র লড়াই করছে, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু যদি কেউ মনে করে থাকে যে এই ওই মৌলবাদী আন্দোলনের আগে শক্তিকে পিছে যে ভারত বিরোধী স্লোগান, কোনোদিন সমর্থনযোগ্য নয়। ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, একেবারে ভুল। আপনার মনে হয় যে এই আন্দোলনের লক্ষ্যের মধ্যে কোথাও আদৌ কোটা বিরোধী কিছু আছে? আমি তো কিছু আপনাকে আছে বললাম যে শুরু হয়েছিল আন্দোলনটা কোটা রিফর্মকে নিয়ে, এখন সেক্ষেত্রে এই মোহাম্মদ আন্দোলনের মোড়ক অনেক কিছু change হয়েছে। সফিউল্লাহ এই